আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সিপিএ বাংলাদেশের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইনকাম ট্যাক্স ম্যানেজমেন্টের আজকের ক্লাসে। আমরা আলোচনা করছিলাম ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 এর বিভিন্ন ধারা নিয়ে। আমরা আজকের আলোচনায় আমাদের আলোচনার মূল বিবেচ্য বিষয় হচ্ছে চ্যাপ্টার 5 কম্পিটিশন অফ ইনকাম। এই চ্যাপ্টারের ধারাসমূহ সম্পর্কে আমরা ইনকাম ট্যাক্স আয়কর নির্দেশিকায় আমরা আলোচনা করেছি। প্রথমে আমরা সেকশন 20 নিয়ে একটু আলোচনা রিভিউ করছি। সেকশন 20 তে আছে হেডস অফ ইনকাম। আমরা হেডস অফ ইনকাম দেখেছি। এখানে আমরা 7টা হেড বলা আছে: স্যালারিজ, ইন্টারেস্ট অন সিকিউরিটিজ, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এগ্রিকালচারাল ইনকাম, ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন, ক্যাপিটাল গেইনস, ইনকাম ফ্রম আদার সোর্সেস। আমরা এইসব হেড নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আমাদের রিটার্ন ফিল আপ গাইডলাইন থেকে, এবং ট্যাক্স রিটার্ন প্রিপারেশনের সময় আমরা বিস্তারিত আলোচনা করেছি। এখানে ধারা 21-এ স্যালারিজ সম্পর্কে বলা আছে, যেটা আমরা ট্যাক্স রিটার্ন ফর্মে দেখেছি। সেকশন আমি রিটার্ন ফর্মটি একটু ওপেন করছি আপনাদের জন্য। রিটার্ন ফর্মে আমরা এই বিষয়টুকু নিয়ে আলোচনা করেছিলাম, তাই আমরা রিটার্ন ফর্মের সাথে সেকশন গুলো একটু মিলিয়ে দেখছি। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্ন ফর্ম। এখানে দেখেন আমরা স্যালারিজ সেকশন 21, ইন্টারেস্ট অন সিকিউরিটিজ সেকশন 22, তারপরে আমরা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি সেকশন 24, এগ্রিকালচারাল ইনকাম সেকশন 26, ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন সেকশন 28, ক্যাপিটাল গেইন সেকশন 31, ইনকাম ফ্রম আদার সোর্সেস সেকশন 33। এই সেকশন সমূহ নিয়ে আমরা আলোচনা করেছি, আগে বিস্তারিত আলোচনা হয়েছে। এখানে ইন্টারেস্ট অন সিকিউরিটিজ এও আলোচনা হয়েছে, ডিডাকশন ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজ নিয়েও আমরা আলোচনা করেছি। আমরা এগ্রিকালচারাল ইনকাম নিয়ে আলোচনা করেছি, আবার এগ্রিকালচারাল ইনকাম থেকে যে ডিডাকশন গুলো আছে সেকশন 27-এ, ডিডাকশন ফ্রম এগ্রিকালচারাল ইনকাম, এই সব বিষয়ে আমরা আলোচনা করেছি। আমরা আলোচনা করেছি ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন নিয়ে। আমরা এই আলোচনা থেকে আরেকটু অ্যাডভান্স লেভেলে আজকে আলোচনা করব। আমরা ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশনে আমরা দেখেছিলাম আমরা একটা শিডিউল সাবমিট করতে হয়, সেই শিডিউলটা হচ্ছে শিডিউল 24C। আমরা শিডিউল 24C দেখেছিলাম। এখানে একটা সামারি অফ ইনকাম এবং সামারি অফ ব্যালেন্স শিট প্রিপেয়ার করে জমা দিতে হয়। তো সেকশন 28-এ আমাদের ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশনের বিষয়টি বলা আছে। আমরা এই সেকশন 28 থেকে একটু আলোচনা অ্যাডভান্স করব আজকের আলোচনায়। সেকশন 28 subsection 1, the following income of an associate shall be classified and computed under the head income from business or profession namely. এখানে এই ইনকাম গুলাকে বলা হয়েছে এই ইনকাম ফ্রম বিজনেস হেডের আন্ডারে ক্লাসিফাইড হবে। A, profits and gains of any business or profession carried on or deemed to be carried on by SSC at any time during the income year. ইনকাম ইয়ারের সময় করদাতা কর্তৃক পরিচালিত কোনো ব্যবসা কিংবা পেশা, অথবা মনে হয় যে করদাতা এটা পরিচালনা করেছেন কোনো ব্যবসা অথবা পেশা, সেক্ষেত্রে যে ওই ব্যবসা বা পেশা থেকে যে প্রফিট এসেছে তা ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশনের আন্ডারে আসবে, এই হেডের আন্ডারে আসবে। বি, ইনকাম derived from any trade or professional association or other association of like nature on account of specific service performed for its members. এখানে কোনো ট্রেড অর প্রফেশনাল অ্যাসোসিয়েশনের ইনকাম হলে সেটাও আসবে এখানে। সি, ভ্যালু অফ এনি বেনিফিট of perquisite
whether convertible into money or not arising from business or the exercise of a profession, কোনো প্রফেশন পরিচালনা কিংবা ব্যবসার মাধ্যমে যদি কোনো পারকিউজিট আসে, সেক্ষেত্রে এটা যদি মানি হিসাবে কনভার্টেবল হয়ে থাকে তাহলে, কিংবা যদি মানি কনভার্টেবল নাও হয়ে থাকে তাহলে সেটা আসবে ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন হেডে। D, the amount, the value of the benefit and the trading liability referred in section 1915, section 1915 যে বেনিফিট কিংবা ট্রেডিং লায়াবিলিটি বলা আছে তা এখানে আসবে। The excess amount referred in section 1916, section 1916 এ যে এক্সেস অ্যামাউন্টের কথা বলা আছে সেটাও ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশনে আসবে। The excess amount referred to in section 1918, section 19 এর 18 এ যে এক্সেস অ্যামাউন্টের কথা বলা হয়েছে সেটাও এটাতে আসবে। The sale proceed referred to in section 1920, section 19 এর 20 তে যে সেল প্রসিডের কথা বলা হয়েছে সেটাও ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন হেডের মধ্যে আসবে। H, the amount of income under section 1923, section 19 এর 23 তে যে অ্যামাউন্ট অফ ইনকামের কথা বলা আছে ওই অ্যামাউন্ট অফ ইনকামও ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশনে হেডে আসবে। এখানে 1 দিয়ে বলা আছে যে the shortfall of capital referred to in subsection 12 of section 82 B, এখানে সেকশন 82 B এর সাবসেকশন 12 এ যে ক্যাপিটালের শর্টফলের কথা বলা আছে, যে সাবসেকশন 12 এ আমরা আলোচনা করেছিলাম, আপনাদের হয়তো মনে আছে যে ক্যাপিটাল নির্দিষ্ট সময় পর্যন্ত রাখার যে বিষয়টুকু ছিল। আমি একটু সেকশন 82 তে সাবসেকশন 12 একটু ফেরত যাচ্ছি আপনাদেরকে এই বিষয়টি ক্লিয়ার করার জন্য। সেকশন 82 এখানে সাবসেকশন 12 এর জায়গায় সাবসেকশন 11 এ যে বিষয়টা বলা ছিল, in the case of a return submitted under subsection 1, no question as to the source of initial capital of the business or profession of an assessee shall be raised if the assessee shows income which exceeds the tax exemption threshold and which is not less than 20% of the initial capital invested in the business or profession। এখানে যে বিষয়টি ছিল, যে পরিমাণ আয় দেখানো আছে তার 5 গুণ আমরা ক্যাপিটাল হিসাবে দেখাতে পারবো। তবে এখানে একটা কন্ডিশন বলা আছে, যেটা 12 এ বলা আছে, in the case of return for which the provision of subsection 11 applies, the minimum amount of capital maintained in the business or profession at the end of income year and 4 subsequent income years shall be equal to the initial capital, ওই ইনকাম ইয়ার এবং পরবর্তী আরো 4টি ইনকাম ইয়ারে সেম থাকতে হবে ওই ইনিশিয়াল ক্যাপিটাল। and any amount of shortfall, এই জায়গায় দেখেন শর্টফল শব্দটা আছে, any amount of shortfall of capital in any income year shall be deemed as income from business or profession, income from business or profession। তো আমরা ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশনে গিয়ে দেখলাম এখানে বলা আছে the shortfall of capital referred to subsection 12 of section 82 B। তার মানে আমরা সেকশন 82 তে এই বিষয়ে আলাপ করেছিলাম যে আমরা যদি কোন নতুন ট্যাক্স পেয়ার যদি ক্যাপিটাল প্রারম্ভিক মূলধনের ক্ষেত্রে যে সুবিধাটা প্রদান করা হয়েছে সাবসেকশন 11 অফ সেকশন 82 B তে, তার সুবিধা যদি কেউ নিয়ে থাকেন
এবং সেটা যদি ওই আয় বছর এবং পরবর্তী আরো 4টি আয় বছরের মধ্যে যদি এর মধ্যে যদি কোনো শর্টফল হয়, প্রারম্ভিক মূলধনের কমে যায়, যদি বাড়লে অসুবিধা নেই, তাহলে যে পরিমাণ কমেছে সেটা ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশনে যাবে। এটারই এখানে সেকশন 28 এ গিয়ে এই বিষয়টা অ্যাড হয়েছে এসে। এই হচ্ছে সেকশন 28 সাবসেকশন 1 এ এই বিষয়গুলাই আসবে। মূলত এখানে আমরা দেখছি যে প্রফিটটা কিংবা গেইনটা আসবে ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন হেডে, এবং সেকশন 19 আমরা যেটা পরবর্তীতে আলোচনা করব, সেকশন 19 এর থেকে সাবসেকশন 15, 16, 18 এবং 2023 থেকে কিছু অ্যামাউন্ট এখানে আসতে পারে, যেটা ঠিক সেম সেকশন 82BB এর 12 এ বলা আছে, সেকশন 19 এও এই সাবসেকশন গুলাতে বলা আছে যে এই ধরনের অ্যামাউন্ট ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন হেডে আসবে। এক্সপ্লেনেশনে এখানে কিছু এক্সপ্লেনেশন দেয়া আছে। For speculative transaction carried on an SSC are of such a nature as constitute a business, as to constitute a business, the business hereinafter referred as speculation business shall be deemed to be distinct and separate from any other businesses. এখানে একটা ব্যাখ্যা বলা আছে যে কোনো স্পেকুলেশন বিজনেসের ক্ষেত্রে কি যদি কোনো এসএসসির ট্রানজাকশন থেকে থাকে, তাহলে এটা অন্য ব্যবসা থেকে আলাদা ভাবে হিসাব করা হবে, অন্য ব্যবসা থেকে আলাদাভাবে হিসাব করা হবে। তো এটার হচ্ছে আমরা স্পেকুলেটিভ বিজনেস কে স্পেকুলেশন বিজনেসকে আমরা বলছি ফটকা ব্যবসা, যেটা বলা হয় যে যখন করদাতা কোনো লেনদেন সমূহ যদি কোনো ফটকা প্রকৃতির হয়ে থাকে, মানে এটাকে ফটকা ব্যবসা হিসাবে বা স্পেকুলেশন বিজনেস হিসাবে রেফার করছে আইন দ্বারা, তাহলে অন্যান্য ব্যবসা হতে এটা পৃথক এবং স্বতন্ত্র হিসাবে গণ্য করা হবে। কোনো ফটকা ব্যবসা যদি থাকে এখানে, তাহলে সেটা আলাদাভাবে থাকবে। এটা হচ্ছে সেকশন 28 সাবসেকশন 1। এখন আমরা সাবসেকশন 2 টা একটু দেখছি। সাবসেকশন 2 তে বলা আছে নটউইথস্ট্যান্ডিং এনিথিং কন্টেইনড ইন দিস অর্ডিন্যান্স, এই অধ্যাদেশে অন্য যে কোনো জায়গায় যাই থাকুক না কেন, মানে এটাই প্রাধান্য পাবে, এখানে যে বিষয়গুলা বলা আছে এটাই প্রাধান্য পাবে। এখানে বলা আছে the profit and gains of any business of insurance and the tax payable thereon shall be computed in accordance with the provision of fourth schedule. এখানে ইন্স্যুরেন্স থেকে বীমা ব্যবসা হতে প্রাপ্ত মুনাফার এবং এ থেকে যে ট্যাক্স পরিশোধযোগ্য হবে তা ফোর্থ শিডিউল অনুযায়ী হবে। এখানে এই অধ্যাদেশে যাই থাকুক না কেন, বীমা ব্যবসাটাকে, ইন্স্যুরেন্স বিজনেসটাকে আলাদা করা হয়েছে। বি, the profit and gains from the exploration and production of petroleum, including natural gas, and the tax payable thereon shall be computed in accordance with the provisions of Part A of 5th schedule. তাহলে এখানে পেট্রোলিয়ামের মধ্যে প্রাকৃতিক গ্যাসও অন্তর্ভুক্ত, এর অনুসন্ধান, উৎপাদন, এসব থেকে অর্জিত মুনাফা এবং এর ওই মুনাফার উপরে প্রদেয় কর, তা কিন্তু তফসিলের পঞ্চম তফসিলের পার্ট এর বিধানে গণ্য করা হবে, পঞ্চম তফসিলের পার্ট এর বিধানে গণ্য করা হবে। আমরা যদি ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সটা শুরু থেকে দেখি, সব শেষে আমরা দেখব এখানে
শিডিউল দেয়া আছে, তফসিলগুলা সব শেষে দেয়া আছে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের। আমরা একটু তফসিলটি আমি একটু শেয়ার করছি আপনাদের সাথে। এই হচ্ছে শিডিউল। এখানে ফার্স্ট শিডিউল থেকে শুরু হয়েছে শিডিউলগুলা। শিডিউলে মূলত ট্যাক্স কিভাবে ক্যালকুলেট হবে, এক্সাম্পশনের বিষয় এগুলা বলা আছে। ফার্স্ট শিডিউলের পরে আমরা প্রত্যেকটা শিডিউল গুলা আছে এখানে। এখানে আমরা পেলাম পার্ট সি, সেকেন্ড শিডিউল। এভাবে এখানে থার্ড শিডিউল আছে ডেপ্রিসিয়েশন অ্যালাউন্সের জন্য। আমরা এখানে ফোর্থ শিডিউলে পাবো বীমা ব্যবসার। আমি সিক্স শিডিউলে চলে এসেছি, ফোর্থ শিডিউলটা এবং ফিফথ শিডিউলের পার্ট এ। আমি একটু শিডিউলটা আপনাদেরকে বের করে সোর্সটা দেখাচ্ছি। দেখেন এখানে ফোর্থ শিডিউলে ইন্স্যুরেন্স ব্যবসার ক্ষেত্রে কম্পিউটেশন অফ দ্য প্রফিটস অ্যান্ড গেইনস অফ ইন্স্যুরেন্স বিজনেস। এখানে সি সেকশন 28 টু এ, সেকশন 28 টু এ তে এই বিষয়টা আমরা এখন আলোচনা করলাম, যেটা সেকশন 28 টু এ তে যে ইন্স্যুরেন্স ব্যবসার হিসাবটা হবে ফোর্থ শিডিউল অনুযায়ী। ইন্স্যুরেন্স ব্যবসার হিসাবটা হবে ফোর্থ শিডিউল অনুযায়ী। এখানে আয়কর অধ্যাদেশে যে জায়গায় যাই থাকুক না কেন, ফোর্থ শিডিউলে এই যে বিষয়টুকু বলা আছে ইন্স্যুরেন্স ব্যবসার ক্ষেত্রে তাই প্রাধান্য পাবে। তার মানে ইন্স্যুরেন্সের ট্যাক্সের হিসাবটা একটু আলাদা আমাদের আয়কর আইনে। এবং ফিফথ শিডিউলে এসে দেখেন আমাদের পার্ট এ তে বলে দেয়া আছে যে সি সেকশন 28 টু বি। আমরা সেকশন 28 আলোচনা করছি এবং 2B তে বলা আছে যে এখানে পেট্রোলিয়ামের বিষয়টুকু বলা আছে, পেট্রোলিয়াম উৎপাদন এবং অনুসন্ধানের জন্য এটা পেট্রোলিয়াম এর সাথে ন্যাচারাল গ্যাসটাও হবে, এটা ব্র্যাকেটে বলা আছে। এখানে কম্পিউটেশন of the profit or gains from the exploration and production of petroleum and the determination of the tax thereon. এখানে ফিফথ শিডিউলের পার্ট এ তে ক্লিয়ারলি বলা আছে এটা কিভাবে ক্যালকুলেট করতে হবে। সি তে বলা আছে the profit and gains of any business which consists of or includes the exploration and extraction of such mineral deposits of a wasting nature, not being petroleum and natural gas. এখানে petroleum natural gas না, as may be specified in this behalf by the government carrying on by an SSC in Bangladesh shall be computed in accordance with the provisions of Part B of 5th Schedule. এখানে যদি কোনো বর্জ্য প্রকৃতির খনিজ পদার্থ হয়, এটা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস ছাড়া যে কোনো বর্জ্য প্রকৃতির, এটা অনুসন্ধান কিংবা এটা এই বর্জ্য পদার্থ টুকু নিষ্কাশন কিংবা রিলেটেড কাজে যদি বাংলাদেশের কোনো করদাতার ব্যবসা থাকে তাহলে সেটা পার্ট বি অফ ফিফথ শিডিউলের পার্ট বি অনুযায়ী ক্যালকুলেট হবে। তাহলে পার্ট এ তে আমরা দেখলাম ফিফথ শিডিউল, আর পার্ট বি তে আমরা এই বিষয়টুকু বলা আছে সি সেকশন 28 টু সি।
এই সিতে এই বিষয়টুকু বলা আছে। তার মানে এই বিশেষ ক্ষেত্রগুলাতে আমরা শিডিউল অনুযায়ী ট্যাক্সটা ক্যালকুলেট হবে। Subsection 3 of Section 28. Notwithstanding anything to the contrary contained in any other provisions of the ordinance, in the case of Bangladesh Development Bank Limited, Investment Corporation of Bangladesh, any financial institution, and any commercial bank, including the Bangladesh Krishi Bank and Rajshahi Krishi Unnayan Bank, the income by way of interest in relation to such categories of bad or doubtful debt as the Bangladesh Bank may classify in the income year in which it is credited to its profit and loss account for that year, or as the case may be, in which it is actually received, whichever is earlier. এখানে একটা বিশেষ বিষয় বলা আছে যে এই অধ্যাদেশের অন্য কোন বিধানগুলার যাই থাকুক না কেন, বাংলাদেশ শিল্প ব্যাংক, শিল্প ঋণ সংস্থা, ডেভেলপমেন্ট ব্যাংক, আইসিবি, যে কোনো আর্থিক প্রতিষ্ঠান, এটাও অ্যাড করা হয়েছে। যে কোনো আর্থিক প্রতিষ্ঠান, এটা আমরা দেখতে পাচ্ছি 2015 সালে এই বিষয়টুকু অ্যাড করা হয়েছে। এবং এখানে বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সহ যে কোনো বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক যদি কোনো ব্যাড ডেট হিসাব মেনে নেয়, তাহলে এটা থেকে যে অর্জিত আয় হবে, যে বছরে এটা ক্রেডিট প্রদান করা যাবে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে, কিংবা যে বছরে আসলেই সেটা পাওয়া যাবে, এদের মধ্যে যেটি আগে ঘটে সেই বছরে আমরা আয় হিসাবে গণ্য করে পরিশোধ করব। মানে ব্যাড ডেট ছিল, পাওয়া যাচ্ছে, এখন যদি আমরা যে বছরের জন্য এটা হয় সেটা যদি পাওয়া আগে হয় তাহলে ওই বছরেই আমরা ধরবো ইনকাম হিসাবে। আর যদি দেখা যায় যে না, এটা পরে হচ্ছে, তাহলে প্রকৃতভাবে যখন অর্থটা পাওয়া যাবে তখনই এটা ধরা যাবে। এটা 2015 সালে 2015 সালে এনি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনটা এখানে অ্যাড করা হয়েছে। এর আগে এনি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ছিল না, শুধুমাত্র রাষ্ট্রায়ত্ত কিছু কোম্পানি কিংবা ব্যাংক এখানে পাওয়া যাচ্ছে। এই হচ্ছে সেকশন 28, ব্যবসা বা পেশা হতে আয় আমরা দেখলাম। তো এখানে আমরা ক্লিয়ারলি দেখলাম যে এখানে 82BB12 এবং 19 ধারার কিছু প্রযোজ্যতা এখানে দেখতে হবে। এছাড়া ইনকামটা এখানে আসবে। কোনো ফটকা ব্যবসা হলে সেটা আলাদাভাবে স্পেকুলেশন বিজনেস হিসাবে আলাদাভাবে এটা হিসাব করা হবে। আর এখানে পেট্রোলিয়াম জাতীয় ব্যবসার ক্ষেত্রে 5th শিডিউলের পার্ট এ কোনো যদি সেটা ওয়েস্টিং নেচারের কোনো মিনারেল হয়ে থাকে, বর্জ্য কোনো মিনারেল যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে পার্ট বি অফ 5th শিডিউল, আর ইন্স্যুরেন্সের ক্ষেত্রে 4th শিডিউলের ক্যালকুলেশনটা এখানে আসবে। আর এখানে ব্যাড ডেপ্টের বিষয়টা বলা আছে যে ব্যাড ডেপ্টটাও যদি পরে রিকভার হয় তাহলে সেটা কিভাবে অ্যাড হবে। এই হচ্ছে সেকশন 28। সেকশন 28 এ কোনো কোয়েশ্চন আছে কিনা আপনাদের? সেকশন 28 এ কোনো কোয়েশ্চন আছে কিনা? আমরা আলোচনা করছি ইনকাম কিভাবে ক্যালকুলেট করতে হবে। এখানে আমরা প্রথমে হেড গুলা দেখেছি, এইসব বিষয়ে আমরা আগেই আলোচনা করেছি। স্যালারিজ কিংবা আদার্স যেগুলো আছে, আমরা ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশনের আলোচনায় আছি, কারণ এখানে কিছু বিষয় ডিডাকশনের আছে,
যে ডিডাকশন গুলা অ্যাডমিসেবল আর কিছু ডিডাকশন আছে নন অ্যাডমিসেবল। আমরা সেকশন 29 এবং সেকশন 30 তে আমরা এই অ্যাডমিসেবল এবং নন অ্যাডমিসেবল ডিডাকশন গুলা সম্পর্কে আলোচনা করব। তো এই কারণেই আমরা মূলত সেকশন 28 থেকে আলোচনার সূত্রপাত করলাম এখানে। সেকশন 28 এ কোনো কোয়েশ্চন আছে কিনা আপনাদের? আমার মনে হয় আপাতত নেই। আমি তাহলে সেকশন 29 এ যাচ্ছি। সেকশন 29 একটা অনেক বড় সেকশন, এখানে আমরা দেখতে পাচ্ছি সেকশন 29 এ ডিডাকশনস ফ্রম ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন, ব্যবসা অথবা পেশার আয় থেকে কি কি বিষয় আমরা বাদ দিতে পারবো। Section 29 subsection 1, in computing the income under the head income from business or profession, the following allowances and deductions shall be allowed, namely এখানে এই অ্যালাউন্সেস কিংবা ডিডাকশনের বিষয়টুকু বলা আছে। আমরা যেটা দেখেছি যে ট্যাক্স রিটার্নে যে শিডিউলটা আমরা দেখি, শিডিউল 24C, ওই শিডিউলে আমরা সেলস টার্নওভার রিসিপ্টের অ্যামাউন্ট থেকে কিছু অ্যামাউন্ট বাদ দিয়ে সেটা আসে গ্রস প্রফিট। তারপরে আমরা জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং এন্ড আদার এক্সপেন্স বাদ দিয়ে নেট প্রফিট করি। তো এখানে আমরা আইন অনুযায়ী কি কি বিষয়ে বাদ দিতে পারবো সেই সম্পর্কেই সেকশন 29 আমাদেরকে বলে দিচ্ছে। 1. The amount of any rent paid for the premises in which the business or profession is carried on. আমরা যে ভাড়া প্রদান করছি বিজনেস প্রিমিসেস এর জন্য সেটা আমরা বাদ দিতে পারবো, provided that if a substantial part of the premises is used by the SSC as a dwelling house, the amount shall be a proportionate part of the rent having regard to the proportionate annual value of the part so used. যদি এখানে দেখা যায় যে ওই ভবনের কোনো অংশ করদাতা তার বসবাসের জন্য ব্যবহার করছেন, তাহলে এটা ওই আনুপাতিক হারে এটা ভাগ করতে হবে। দেখা গেল একজন ব্যক্তি একটা বিল্ডিং ভাড়া নিয়েছেন, এখানে একটা অংশে উনি ব্যবসা পরিচালনা করছেন, আবার একটা অংশে উনি বসবাস করছেন, তাহলে বসবাসের অংশটুকু এখানে আসবে না, এটা বাদ দিয়ে শুধুমাত্র ব্যবসার ক্ষেত্রে যা ব্যবহার হচ্ছে তাই দেখাতে হবে। 2. The amount paid for the repair of the hired premises in which the business or profession is carried on, if the SSC has undertaken to bear the cost of such repair. এখানে যদি রেন্টাল এগ্রিমেন্ট কিংবা লিজ এগ্রিমেন্টে বলা থাকে যে কোনো রিপেয়ার মেইনটেনেন্স এসএসসি যিনি ভাড়া নিয়েছেন তিনি পেমেন্ট করবেন, তাহলে সেক্ষেত্রে রিপেয়ারের যে খরচটা সেটা ইনকাম থেকে ডিডাকশন করা যাবে, provided that if a substantial part of the premises is used by the SSC as a dwelling house, the amount shall be a proportionate part of the sum paid for such repair having regard to the proportionate annual value of the part so used. এখানেও বলা আছে যদি উনি বসবাসের জন্য ব্যবহার করে থাকেন তাহলে ওই অংশটুকু বসবাসের অংশটুকু আসবে না, এখানে তার বাদ বাকি যে আনুপাতিক হারে বাকি অংশটুকুর খরচ আসবে। 3. The amount of any interest paid or any profit shared with a bank run on Islamic principles, যদি কোনো ইন্টারেস্ট দেয়া হয় কিংবা ইসলামী শরিয়া অনুযায়ী পরিচালিত কোনো ব্যাংকে
প্রফিট দেয়া হয় ইন রেসপেক্ট অফ ক্যাপিটাল borrowed ফর দ্য পারপোজ অফ দ্য বিজনেস অর প্রফেশন। যদি ব্যবসা বা পেশার জন্য কোনো বরোড ক্যাপিটালের এগেইনস্টে কোনো ইন্টারেস্ট কিংবা প্রফিট দেওয়া হয়, তাহলে সেই ইন্টারেস্ট কিংবা প্রফিট এখানে বাদ দেয়া যাবে। Provided that if any part of such capital relates to replenishing the cash or to any other asset transferred to any other entity when lending of money is not the business of transfer, or the amount shall be proportionate part of the interest so interest so paid or the profits so shared having regard to the proportion of such capital so used। এখানে একটা বিষয় বলে দিয়েছে যে যদি এখানে কোনো ক্যাপিটাল এক্সপেন্ডিচার হয়ে থাকে তাহলে ওইটুকু অংশ বাদ যাবে। দুঃখিত, এখানে যে বিষয়টা বলা আছে সেটা হচ্ছে আমরা আগে দেখেছি যে ইন্টারেস্ট কিংবা প্রফিট যদি দেয়া হয় তাহলে তা আমরা ইনকাম ফ্রম বিজনেস কিংবা প্রফেশন থেকে ডিডাক্ট করব, কিন্তু এটা যদি এই ব্যবসায় না হয়ে অন্য কোনো জায়গায় যদি এটা ট্রান্সফার করা হয়ে যায় ক্যাশটা, যেটা আমরা লোন নিলাম, লোন নিয়ে সেটা আমরা ব্যবসায় ব্যবহার না করে আমরা ট্রান্সফার করে দিলাম অন্য কোনো খাতে, তাহলে এইটুকু অংশ আমাদের এখানে আসবে না। মনে করেন আমরা একটা ব্যবসার জন্য লোন নিলাম, লোন নেওয়ার পরে এই টাকাটা আমরা অন্য কারো কাছে দিয়ে দিলাম, মনে করেন এটা উইথড্র করে নিলেন ওনার, কিংবা ওনার আবার বিজনেস থেকে লোন নিয়ে উনি অন্য কোনো খাতে ব্যবহার করলেন, তাহলে সেক্ষেত্রে ওই ইন্টারেস্ট এক্সপেন্সটা এখানে ধরা যাবে না। 4, any sum paid or credited to any person maintaining a profit and loss sharing account or deposit with a bank run on Islamic principles by way of distribution of profits by the said bank in respect of the said account of deposit। এখানে বলা আছে যদি লাভ ক্ষতির অংশীদারিত্বের ভিত্তিতে কোনো হিসাব যদি পরিচালনা করা হয়, কিংবা ইসলামী শরিয়ার মুনাফা বন্টনের যে নীতি আছে ওই মুনাফা বন্টন নীতিতে যদি কোনো ব্যাংক ডিপোজিট সূত্রে মুনাফা বন্টন হয়ে থাকে, তাহলে ওই বন্টিত মুনাফাটুকু এখানে ডিডাক্ট করা যাবে। 5, an amount not exceeding 5% of the total income carried to any special reserve created by such financial institution and for such purposes as may be approved by the government in this behalf, if the aggregate amount standing in such reserve does not exceed the paid up share capital of the institution। এখানে আর্থিক প্রতিষ্ঠান তার মোট আয়ের ম্যাক্সিমাম 5% একটা স্পেশাল রিজার্ভে স্থানান্তর করলে যেটা সরকার কর্তৃক অনুমোদিত হতে হবে, এবং ওই রিজার্ভের ফান্ডের মোট অঙ্কটা, মোট অ্যামাউন্টটা
ওই প্রতিষ্ঠানের পেইড আপ ক্যাপিটাল থেকে বেশি হতে পারবে না। তাহলে ওই 5% স্পেশাল রিজার্ভে ট্রান্সফার করলে, গভর্নমেন্ট কর্তৃক অনুমোদিত হয়ে ট্রান্সফার করলে, সেক্ষেত্রে এই 5% ইনকাম থেকে বাদ দেয়া যাবে ট্যাক্স ক্যালকুলেশনের ক্ষেত্রে। 6. The amount paid on account of current repairs to buildings, machinery, plant or furniture used for the purpose. এখানে আবার বলা আছে যে ব্যবসা পেশার উদ্দেশ্যে ব্যবহৃত ভবন, যান্ত্রিক সরঞ্জাম, স্থাপনা, আসবাবপত্র ইত্যাদি সংস্কারের জন্য যে অর্থটা ব্যয় হয়। তাহলে এখানে যে বিষয়টুকু বলা আছে সেটা 6 সেটা হচ্ছে বিল্ডিং মেশিনারি, প্ল্যান্ট, ফার্নিচার ব্যবসার জন্য ব্যবহারের উদ্দেশ্যে হয়, তাহলে এটা রিপেয়ার। আবার আমরা আগে দেখেছি যে আমরা যদি কোনো হায়ার্ড প্রিমিসেস রিপেয়ার করি তাহলে সেটা, তো 2 তে যেটা বলা আছে সেটা হচ্ছে হায়ার্ড প্রিমিসেস এর ক্ষেত্রে, আর 6 এ যেটা বলা আছে সেটা হচ্ছে কোম্পানি যেটা ওন করছে সেটার বিষয়। কোনো বিল্ডিং হতে পারে, মেশিনারি হতে পারে, প্ল্যান্ট হতে পারে, ফার্নিচার হতে পারে, সেটা কোম্পানি তার ব্যবসার কাজে ব্যবহার করছে এবং এটা রিপেয়ারের জন্য। 7 স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। স্যার ওই যে 5 নাম্বার 5 নাম্বার হ্যাঁ ওখানে যে স্যার রিজার্ভের কথাটা বলা আছে, ওটা কি যে কোনো কোম্পানির জন্য নাকি অনলি ফর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন? ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। তাহলে অন্য কোনো কোম্পানি যদি রিজার্ভ রাখে তাহলে তার কোনো সমস্যা নেই? অন্য কোনো কোম্পানির এখানে তো বলা আছে আপনার, আমি আবার দেখছি এটা, by such financial institution or for such purposes as may be approved by the government। এখন যদি গভর্নমেন্ট যদি অ্যাপ্রুভ করে কোন যেটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন না কিন্তু ওই ধরনের কার্যক্রমে জড়িত আছে, সরকার যদি অনুমোদন করে তাহলে সেক্ষেত্রে হবে 5%। ধরেন স্যার একটা মোবাইল কোম্পানি বা স্যার কোনো ওষুধ কোম্পানি, তার পেইড আপ ক্যাপিটাল আমরা ধরলাম, একটা ছোটখাটো কোম্পানি ধরলাম স্যার, একটা রিয়েল এস্টেট কোম্পানি, তার পেইড আপ ক্যাপিটাল ধরলাম স্যার আমার 20 লাখ টাকা, কিন্তু সে প্রত্যেক মাসে মানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট এফডিআর করতে করতে 80 লাখ টাকা বা 1 কোটি টাকা বানায় ফেলছে, তখন গভর্নমেন্ট এটাকে কি করবে? না এটা হচ্ছে কি আপনার যেটা, এটা তো আপনি অ্যাসেটের বিষয়ে বলছেন, আর জি স্যার। আমরা আলোচনা যেটা করছি সেটা হচ্ছে আপনার যে প্রফিটটা আছে, একটা ইনকাম ইয়ারে যে প্রফিট আছে এটার ম্যাক্সিমাম 5% একটা স্পেশাল রিজার্ভে যদি স্থানান্তর করা হয় তাহলে ওই 5% আপনি এক্সপেন্সে দেখাতে পারবেন, মানে আপনি ইনকাম থেকে ট্রান্সফার করে নিতে পারবেন, ডিডাকশন ফ্রম ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন। তবে ওই রিজার্ভের টোটালটা পেইড আপ ক্যাপিটালকে যাতে অতিক্রম না করে, পেইড আপ ক্যাপিটাল। আপনি যেটা বলছেন যে একটা কোম্পানির পেইড আপ ক্যাপিটাল কম কিন্তু দেখা যাচ্ছে যে তার অ্যাসেট বেশি বেশি হয়ে যাচ্ছে, এটাই তো বিষয়। অ্যাসেট জি বেশি স্যার। হয় সেক্ষেত্রে আপনার ক্যাশ ফ্লোটা দেখতে হবে যে ওই ক্যাশটা কিভাবে এসেছে। ওই ক্যাশটা তো অবশ্যই আফটার ট্যাক্স প্রফিট থেকেই রিটেন আর্নিংস এর মাধ্যমে এসেছে। আসছে, জি স্যার। যেহেতু আপনার ক্যাশ ফ্লো যদি সঠিক, সেজন্যই আমরা ক্যাশ ফ্লোটা করে থাকি, ক্যাশ ফ্লোটা যদি সঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই এই অ্যাসেটটা তার বৈধ, এখানে গভর্নমেন্টের কিছু বলার নেই। কারণ পেইড আপ ক্যাপিটাল যে বেশি থাকতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই। একটা কোম্পানির নেট অ্যাসেট বেশি হতে পারে তার পেইড আপ ক্যাপিটাল থেকে, এই ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই কিংবা ইনকাম ট্যাক্সের কোনো কোশ্চেন নেই। আর 5% এর বিষয়টা হচ্ছে আপনার একটা ইনকাম ইয়ারে টোটাল ইনকামের আপনি 5% স্পেশাল রিজার্ভে ট্রান্সফার করতে পারবেন যদি এটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হয় কিংবা গভর্নমেন্টের অনুমোদন সাপেক্ষে ওই ধরনের উদ্দেশ্য পূরণে গঠিত কোনো প্রতিষ্ঠান হয় তাহলে সেক্ষেত্রে। তবে এটা
কোনোভাবেই ওই রিজার্ভ টোটাল অ্যামাউন্ট ওই 5% না, ওই রিজার্ভের টোটাল অ্যামাউন্ট তার পেইড আপ ক্যাপিটাল থেকে বেশি না হয়। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। থ্যাংক ইউ, এটা কোয়েশ্চন করা আর একটু ক্লিয়ার হলো। স্যার এখানে এইবারের ফাইন্যান্স একটা স্যার আপনি দেখছেন একটা পয়েন্ট আনছে কোম্পানির, এই যে স্যার এক্সপেন্সের ক্ষেত্রে, যে যদি কোনো কোম্পানি বাৎসরিক ব্যয় 12 লক্ষ টাকার অধিক হয় তাহলে তার ট্যাক্স রেট দাঁড়াবে 30%। জি স্যার এবং সাথে এটাও লিখছে যে তার আয় ব্যয় সব ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে হতে হবে। স্যার এই জিনিসটা আমার কাছে একটু কন্ট্রাডিক্টরি লাগছে, এই জন্য যে এখন তো স্যার অনেক কোম্পানি তাহলে তো স্যার ম্যাক্সিমাম ব্যয় 12 লক্ষ টাকার নিচে রাখার জন্য ওগুলা ক্যাশ ট্রানজেকশন করবে, ক্যাশে রিসিভ করবে সবকিছু, এবং 12 লক্ষ টাকার মধ্যেই তার ব্যাংকের সব ট্রানজেকশন রেখে দিবে এবং সে 27.5% ট্যাক্স রেট অ্যাপ্লাই করবে। না, তাহলে গভর্নমেন্ট আপনি যদি ট্যাক্স রেটে কম পেতে চান তাহলে অবশ্যই আপনি নন ক্যাশ হতে হবে, আপনি ব্যাংকিং চ্যানেল অবশ্যই মেনটেন করতে হবে 12-র উপরে হলে। কিন্তু স্যার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে এটা তো স্যার ট্যাক্স অফিস মানে ফাইন্যান্স বিলে বলছে ব্যাংকের মাধ্যমে সবকিছু করতে হবে এবং 12 লক্ষ টাকার ভিতরে থাকতে হবে। এখন স্যার যখন কোনো কোম্পানি ক্যাশ ট্রানজেকশন করবে তখন তো স্যার সে চাইলে এটা হাইডও করে ফেলতে পারে, তখন তো স্যার তাহলে স্যার জিনিসটা গভর্নমেন্টের জন্য লেস ট্যাক্স পাওয়া হলো না, কারণ কোম্পানি তো তখন চিন্তা করবে যে আমি ব্যাংকের মাধ্যমে যা করবো ওইটা 12 লক্ষ টাকার মধ্যে রাখবো, দেন আমি 27.5% ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করবো, ক্যাশ ট্রানজেকশন সাবমিট করবো না। আলটিমেটলি স্যার আমি তো 27.5% ট্যাক্স রেট নিয়ে নিচ্ছি। না, 27.5 পেতে হলে আপনি 12 লক্ষের উপরে হলে অবশ্যই আপনাকে ব্যাংকিং চ্যানেল মেনটেন করতে হবে, আর 12 লক্ষের নিচে যদি হয় তাহলে এটা মেনটেন করার বাধ্যবাধকতা নেই সব ট্রানজাকশন। এখানে একটা গ্রে জোন আছে, সেটা হচ্ছে আপনার ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস যদি ফাইন্ড আউট করে কিংবা মনে করে যে আপনি কোনো ক্যাশ ট্রানজাকশন করেছেন, জি তাহলে স্যার, আমি এটা সেক্ষেত্রে বলতে চাচ্ছি। আপনাকে এখানে একটা ডিবেট ক্রিয়েট হতেই পারে এই জায়গায়। এবং হ্যাঁ, এটা এটাই এটাই বলতে আরেকটা চাচ্ছি। আরেকটা বিষয় যেটা দেখা যাচ্ছে, এটা আসলে একদিক দিয়ে দেখা যাচ্ছে ট্যাক্স রেট কমানো হয়েছে, কিন্তু এই কমপ্লায়েন্স মেনটেন করা অধিকাংশ বড় কোম্পানির ক্ষেত্রে সম্ভব হবে সম্ভব না, না। তাই হুম। সে ওই রিডিউস রেটটা এনজয় করতে পারবে না। কিন্তু ছোট কোম্পানি, যারা ছোট কোম্পানি আছে তারা কিন্তু এনজয়ও করবে এবং তারা কিন্তু স্যার আপনি বুঝতে আমি কি বলতে চাচ্ছি যে তারা কিন্তু হাইডও করবে, আলটিমেটলি স্যার গভর্নমেন্টেরই লস দিন শেষে। গভর্নমেন্টের লস হবে না, আসলে পলিসিটা এমন ভাবে করা হয়েছে যে ছোট কোম্পানি, হ্যাঁ আপনি যেটা বললেন এটা ঠিক, মানে আহ, এই জায়গাতে হয়তো বা আপনি যে 12 লক্ষ নিচে হলে তো এটা তো খুব ছোট কোম্পানি, এখানে আপনার 12 লক্ষ তো মানে খুব বড় ফিগার না, 12 মাসের না, হিসাব যদি আপনি করেন তো সর্বমোট 12 সেক্ষেত্রে লক্ষ তো বড়। আসলে দেখা যাবে যে এর থেকে বেশি হবে। জি আর স্যার। যারা মানে 12 লক্ষ টাকার মধ্যে আছে তারা তো আসলে আরো কম রেট এনজয় করার অধিকারই রাখে। জি স্যার। থ্যাংক ইউ, এটা একটা রিলেটেড কোয়েশ্চন ছিল এখানে, যে ট্যাক্স রেট কম পাওয়ার ক্ষেত্রে কি কমপ্লায়েন্স আছে। আহ, আমরা 5 পড়েছি, 6 পড়েছি, আমরা 7 এ যাচ্ছি। The whole or proportionate part of the amount of any premium paid for insurance against risk of damage, destruction, or loss of buildings, machinery, plant, or furniture, stocks, or stores, according as the whole or part thereof is used for a purpose of the business or profession. এখানে যে বিষয়টা বলা আছে সেটা হচ্ছে যদি ব্যবসার উদ্দেশ্যে ব্যবহৃত, এখানে শেষে যেটা বলা আছে ইজ ইউজড ফর দা পারপাস অফ দা বিজনেস অর প্রফেশন, ব্যবসা বা পেশার উদ্দেশ্যে ব্যবহৃত হয় এরকমের বিল্ডিং, যান্ত্রিক সরঞ্জাম, আসবাবপত্র,
স্থাপনা, কোনো স্টক হতে পারে, এগুলা আহ, ক্ষতি হওয়ার আশঙ্কায় যদি আপনি বীমার জন্য প্রিমিয়াম দিয়ে থাকেন। মোট কথা হচ্ছে গিয়ে আপনার বিজনেস বা প্রফেশন রিলেটেড কোনো কিছু আপনি যদি ইনশিওর করে থাকেন কোনো ইন্স্যুরেন্সের মাধ্যমে, তাহলেও সেটা আপনি ইনকাম থেকে বাদ দিতে পারবেন। ডিডাকশন ফ্রম ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন, এটা একটা অ্যাডমিসেবল ডিডাকশন ইন্স্যুরেন্সের যে এক্সপেন্সটা এখানে বলা আছে। এরপরে এইটে বলা আছে ইন রেসপেক্ট অফ ডেপ্রিসিয়েশন অফ বিল্ডিং, মেশিনারি, প্ল্যান্ট অর ফার্নিচার বিং the property of the SSC, or bridge or road or flyover owned by a physical infrastructure undertaking and used for the purpose of business or profession, the allowances as admissible under the third schedule. আবার আমরা কিন্তু এখানে শিডিউলটা পেলাম, এখানে আমরা আবার আমরা শিডিউলটা পেলাম যে এখানে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আমরা বাদ দিতে পারবো, তবে সেটা অবশ্যই হতে হবে থার্ড শিডিউল অনুযায়ী। এখানে 8A তে আবার বলা আছে ইন রেসপেক্ট অফ অ্যামortization অফ লাইসেন্স ফি as admissible under the third schedule। দেখেন আমরা যেটা অ্যাকাউন্টিং এ ডেপ্রিসিয়েশন পলিসিটা নির্ধারণ করে একটা অ্যাসেট ডেপ্রিসিয়েট করে থাকি এবং ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেট করে থাকি, সেটার জন্য একটা পলিসি থাকে, ওই পলিসিটা কোম্পানি অ্যাডপ্ট করে। এখন এই ক্ষেত্রে ইনকাম ট্যাক্সে থার্ড শিডিউলে এই রেটগুলো বলা আছে যে ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে কি রেট হবে। এখানে দেখেন আমরা ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের সাথে যে থার্ড শিডিউলটি আছে, আমরা আগে ফোর্থ শিডিউল, ফিফথ শিডিউল দেখেছি, এখন থার্ড শিডিউলে বলা আছে কম্পিউটেশন অফ ডেপ্রিসিয়েশন, অ্যালাউন্স এন্ড অ্যামortization। এখানে সি সেকশন 27 এন্ড 29, আমরা আলোচনায় আছি সেকশন 29 এ। তো সেকশন 29 এ এই বিষয়ে বলা আছে যে ডেপ্রিসিয়েশন কত হবে। এখানে বিল্ডিং এর ক্ষেত্রে কত হবে, টিউবওয়েলের ক্ষেত্রে কত হবে, বিভিন্ন বিষয়ে আপনার ডেপ্রিসিয়েশন রেটটা এখানে বলা আছে। আমাদেরকে অবশ্যই মনে করেন এখানে যে কোনো জেনারেল মেশিনারি ইকুইপমেন্ট যদি হয় 10% হবে, বিভিন্ন ধরনের বিল্ডিং এর ক্ষেত্রে, ফ্যাক্টরি বিল্ডিং এর ক্ষেত্রে 10% হবে, জেনারেল বিল্ডিং এর ক্ষেত্রে ডেপ্রিসিয়েশন হবে 5%। এখানে যে ডেপ্রিসিয়েশনের রেটটা বলা আছে, আমাদেরকে অবশ্যই ওই পরিমাণ ডেপ্রিসিয়েশন আমরা ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স অনুযায়ী ইনকাম থেকে বাদ দিতে পারবো। মনে করেন এখন আমাদের পলিসি অনুযায়ী আমরা ডেপ্রিসিয়েশন বেশি ধরেছি, তাহলে আমরা যে অতিরিক্ত অংশটুকু ডেপ্রিসিয়েশন ধরেছি, ওই অতিরিক্ত অংশটুকু আন্ডার সেকশন 29 এ আসবে না। সেকশন 29 এ ডেপ্রিসিয়েশন আসবে শুধুমাত্র থার্ড শিডিউলে যে অ্যাডমিসেবল ডেপ্রিসিয়েশন অ্যালাউন্স বলা আছে সেটাই আসবে। ক্লিয়ার বিষয়টা, ডেপ্রিসিয়েশনের বিষয়টা? এক্ষেত্রে অবশ্যই থার্ড শিডিউল, ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে থার্ড শিডিউলটা স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। এই পরিমাণ ছাড় পাওয়া যায়। এখন দেখা যায় যে অনেকে ক্যালকুলেশনের সময়, ডেপ্রিসিয়েশন অ্যানুয়াল রিপোর্ট প্রিপারেশনের সময় যখন ডেপ্রিসিয়েশনটা অ্যাডজাস্ট করে থাকেন, তখন এমন ডেপ্রিসিয়েশন পলিসিটা থার্ড শিডিউলের সাথে কনসিস্টেন্ট না হওয়ার কারণে কোম্পানি এখানে যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডিক্লেয়ার করে তা থেকে কম করে, অনেক সময় বেশি করে। বেশি করলে এটা
অ্যাকসেপ্ট করবে না। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আপনি যদি বেশি চান থার্ড শিডিউল থেকে তাহলে এটা অ্যাকসেপ্ট করবে না। আপনি যদি কম চান তাহলে সেক্ষেত্রে আপনার ওই পরিমাণ টাকার উপরে ট্যাক্স দিতে হচ্ছে। এই হচ্ছে আপনার এখানে ডেপ্রিসিয়েশনের বিষয়টা আছে থার্ড শিডিউলে। ইন দ্য কেস অফ এ শিপ, একটা শিপের ক্ষেত্রে being a passenger vessel playing ordinarily on inland water or a fishing trawler which is entitled to a special depreciation allowance under the paragraph 8 of the third schedule, an investment allowance of an amount equivalent to 20% of the original cost to the assessee of for the year in which the ship or the trawler is first put to use for public utility. এখানে একটা স্পেশাল কেস বলা আছে। এই কেসটি হচ্ছে শিপ কিংবা প্যাসেঞ্জার ভেসেল ইনল্যান্ড ওয়াটারে যেটা চলে, এটা ফিশিং ট্রলারের ক্ষেত্রেও এই বিষয়টা বলা আছে। এই এই ক্ষেত্রে থার্ড শিডিউল যে অ্যালাউন্সটা আসবে, স্পেশাল ডেপ্রিসিয়েশন অ্যালাউন্স আন্ডার প্যারাগ্রাফ 8 অফ থার্ড শিডিউল, থার্ড শিডিউলের প্যারাগ্রাফ 8 অনুযায়ী আমরা একটু থার্ড শিডিউলের প্যারাগ্রাফ 8টা আমরা একটু বের করছি। আমরা থার্ড শিডিউলে আছি, এটা থার্ড শিডিউল টু এ 7B 8। দেখেন এখানে স্পেশাল ডেপ্রিসিয়েশন অ্যালাউন্স অন শিপস, এখানে জাহাজের ক্ষেত্রে একটা স্পেশাল ডেপ্রিসিয়েশন অ্যালাউন্সের কথা বলা আছে। A ship being a passenger vessel playing ordinarily on inland water or a fishing trawler registered in Bangladesh, যেটা আমরা আগে পড়ে এসেছি, which has been or it's brought into use in Bangladesh for the first time or any day between the first day of July 1982 and the 13th day of June 1995, both days inclusive, and is property of the SSC or টুতে বলা আছে a ship registered in Bangladesh not being a ship ordinarily playing on inland waters which has been or is brought into use Bangladesh for the first time on any day between 1st of 1982 and the 13th day of June 1995, both day inclusive, and is the property of the SSC. An amount by way of special depreciation allowance shall be subject to the conditions set out in the paragraph to be allowed and computed as follows, namely first year ক্ষেত্রে 40% of the original cost, for the second year 30% of the original cost, for the third year 30% of the original cost। তাহলে এখানে এই বিষয়ে বলা আছে যে সাধারণভাবে যে অভ্যন্তরীণ জলসীমায় ব্যবহার করা হয়
তার ক্ষেত্রে আমরা তৃতীয় তফসিলের যে অষ্টম অনুচ্ছেদ অনুসারে যে বিশেষ অবচয় ভাতা প্রদান করা হয়েছে, এটা যে বৎসর জাহাজটা বা ট্রলার প্রথম ব্যবহার করা হয়েছে সেই বৎসরে মূল খরচের থেকে ফার্স্ট ইয়ারে এখানে 40% অফ দ্য অরিজিনাল কস্ট হবে, আর সেকেন্ড ইয়ারে 30%, আর থার্ড ইয়ারে হচ্ছে 30%। এটা হচ্ছে জাহাজের ক্ষেত্রে স্পেশাল ডেপ্রিসিয়েশনের যে বিষয়টুকু আমরা দেখলাম। এছাড়া অন্যান্য ডেপ্রিসিয়েশন থার্ড শিডিউলে যেটা বলা আছে ওই অনুযায়ী থাকবে। এখানে কয়েকটা অনুচ্ছেদ ডিলিট করা হয়েছে 2005 সালে, 2004 সালে কয়েকটা অংশ ডিলিট করা হয়েছে। 9 এর পরে আমরা 11 দেখতে পাচ্ছি। 11 এ বলা আছে where any building machinery, plant or any other fixed asset not being imported software which after having been used by SSC for the purpose of his business has been discarded, demolished or destroyed in any income year, or any such asset has been sold, transferred by way of exchange or compulsorily acquired by a legal competent authority or exported outside Bangladesh in any income year, an obsolescence allowance to the extent and computed in the manner specified in paragraph 10 of the third schedule. Third schedule paragraph 10 এ বলা আছে যে যদি কোনো আয় বছরে করদাতা তার ব্যবসার জন্য কোনো ভবন, যন্ত্র কিংবা স্থাপনা কিংবা আমদানিকৃত এখানে সফটওয়্যার ব্যতীত বলা হয়েছে, নট বিং ইম্পোর্টেড সফটওয়্যার, এগুলা যদি ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বাতিল হয়ে যায় কিংবা বিক্রি বিনিময় স্থানান্তরিত হয়ে যায় কিংবা গভর্নমেন্ট যদি অধিগ্রহণ করে থাকে, তাহলে কোনো আয় বছরে বাংলাদেশ কিংবা বাংলাদেশের বাইরে যদি এটা পাঠিয়ে দেওয়া হয়, এক্সপোর্টেড বলা হয়, রপ্তানি করা হয়, তাহলে এখানে অবসোলেন্স ভাতা প্যারাগ্রাফ 10 অনুযায়ী অকেজো ভাতা পাবেন। যদি অকেজো হয়ে যায় তাহলে এখানে প্যারাগ্রাফ 10 এ যে বিষয়টুকু বলা আছে সেই শিডিউলে থার্ড শিডিউলের প্যারাগ্রাফ 10 এ 10 অনুযায়ী এই ভাতাটুকু প্রাপ্ত হবেন। প্যারাগ্রাফ 10 এ যে রেট বলা আছে এটা অনুযায়ী। এগুলো খুব কম ব্যবহৃত হয়। আমরা পরের ইয়েতে যাচ্ছি। uh, 12. In the case of any animal which has been used by the SSC for the purpose of business or profession otherwise than as stock in trade, has died or become permanently useless for such purpose, an amount equivalent to the difference between the original cost of the animal to the SSC and the sum, if any, realized by sale or other disposition of the carcass, as the case may be of the animal. আচ্ছা, এখানে যদি কোনো অ্যানিমেল ইউজ করা হয় যেটা স্টক হিসাবে না, ব্যবসার কাজে ব্যবহার করা হয়, কোনো
ব্যবসার কাজে যদি ব্যবহার করা হয় কোনো পশু, তাহলে সেটা যদি মারা যায় কিংবা সেটা কোনো কারণে অকেজো হয়ে যায়, কাজ করার সক্ষমতা হারিয়ে ফেলে, তাহলে এটা যদি বিক্রি করে যে টাকা পাওয়া যাবে, যদি পাওয়া যায়, তাহলে তা থেকে এটার প্রকৃত যে মূল্যটা ছিল, অরিজিনাল কস্ট, এটা বাদ দিয়ে যে অ্যামাউন্টটা হবে, ওই অ্যামাউন্টটা এক্সপেন্সে আমরা দেখাতে পারবো। এটা কোনো গবাদি পশুর ফার্মের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে, কিংবা আমরা যদি কোনো পোল্ট্রির ক্ষেত্রে এটা প্রযোজ্য হতে পারে। এই বিষয়টা যদি মারা যায়, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? Any sum paid on amount of land development tax or rent, local rates or municipality taxes in respect of such premises or part thereon as it used by the SSC for the purpose of business or profession। যদি ব্যবসা বা পেশা খাতে কোনো জায়গা ব্যবহার করা হয়, ভূমি, ভবন, যাই হোক না কেন, এটার জন্য যদি কোনো ভূমি উন্নয়ন কর কিংবা মিউনিসিপ্যালিটি কর দিতে হয়, কিংবা সিটি কর্পোরেশন, যেটা লোকাল গভর্নমেন্ট ট্যাক্স বলি আমরা, দিতে হয়, তাহলে সেটা আমরা এক্সপেন্স হিসাবে বাদ দিতে পারবো। 14. Any sum paid in the income year to an employee as bonus or commission for services rendered where such sum would not have been payable to him as profits or dividend if it had not been paid as bonus or commission and is reasonable with reference, except in the case of payment of festival bonus. 2. এখানে তিনটা বিষয় বলা আছে। A, the general practice in similar business or profession. B, the profit of the business or profession in that year. And C, the pay and other conditions of service of the employee. এখানে এমপ্লয়িকে কোনো আয় বৎসরে কোনো সার্ভিস প্রদানের জন্য কোনো ভাতা বা কমিশন, এটা যদি, কিংবা কোনো প্রফিটের অংশ, এটা যদি কোনো যুক্তিসঙ্গত কারণে দেয়া হয়, যে মানে যুক্তিসঙ্গত কারণ হচ্ছে এটা যদি এটা নিয়ম হয়ে থাকে, কিংবা এটা যদি ওই ব্যবসা বা পেশার লাভের মধ্যে থাকে, প্রফিটের মধ্যে থাকতে হবে, কিংবা কর্মচারীর সাথে যে চাকরি শর্ত থাকে, কন্ডিশন গুলা থাকে, সার্ভিস কন্ডিশন, এটার সাথে যদি অ্যাড করা থাকে এই বিষয়টুকু, তাহলে ওই পরিমাণ অর্থ প্রদান করাটাও আমরা এক্সপেন্সে দেখাতে পারবো। খেয়াল রাখতে হবে এটা প্রফিট হতে হবে, যদি লস হয় তাহলে আবার আমরা এই ধরনের অংশ দিতে পারবো না, এখানে প্রফিটের বিষয়টুকু বলা আছে। 15. The amount of any debt or part thereof which is established to have become irrecoverable and has actually been written off or as such in the books of account of the SSC for the income year, if the debtor part thereof has been taken into account in computing the income of the SSC of the income year or an earlier income year and in the case of the business of banking or money lending carried on by the SSC represents money lent in the ordinary course of business। এখানে যদি ব্যাড ডেপ্টের বিষয়টা বলা আছে, যে এখানে অ্যাকাউন্টসে আমরা যে পরিমাণ ঋণ কিংবা তার কোনো অংশ যেটা আসলেই আমরা আদায় করতে পারবো না, ওই হিসাবে নিয়ে এসেছি অনাদায়ী বিবেচনায়,
ওই পরিমাণ অনাদায়ী অর্থ। এটা কিন্তু ব্যাংকিং কোম্পানি কিংবা রিলেটেড কোনো ব্যবসার ক্ষেত্রে এই ব্যাড ডেপ্টটুকুর বিষয়টুকু বলা আছে যে এখানে, এবং এক্ষেত্রে এটা ব্যাংকিং কোম্পানির বিষয়টুকু বলা আছে যে ব্যাড ডেপ্টের বিষয়টা ইররিকভারেবল যদি হয়। এখানে in the case of the business of banking or money lending carried on by SSC, যদি এসএসসি মানি ল্যান্ডিং কিংবা ব্যাংকিং করে থাকেন, রিপ্রেজেন্টস মানি ল্যান্ড ইন দ্য অর্ডিনারি কোর্স অফ বিজনেস, তার ব্যবসা যেভাবে দিয়ে থাকেন সাধারণভাবে ওইভাবেই যদি দিয়ে থাকেন তাহলে ওই পরিমাণ ব্যাড ডেপ্টটুকু আসবে। 16. Where any amount of debt or part thereof which has actually been written off as irrecoverable in the books of accounts of the SSC in any income year but has not been allowed on the ground that it has not then become irrecoverable, so much of such debt or part thereof as has been established to have become irrecoverable in any subsequent income year shall be allowed as a deduction in that income year. এখানে ব্যাংকের বিষয় বলা হয়নি, এখানে বলা হয়েছে কোনো আয় বছরে করদাতার যদি কোনো ঋণ, যে পরিমাণ ঋণ তার অংশ অনাদায়ী ঋণ কিংবা তার একটা অংশ যদি অনাদায়ী থাকে হিসাবে, এটা যদি আমরা ইররিকভারেবল হিসাবে আমরা যদি দেখিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে ওই পরিমাণ ঋণের অংশ পরবর্তী যে কোনো বছরে যদি এটা আসে তাহলে ওই অংশ ব্যাড ডেপ্টের অংশ, মানে আমরা এখানে in any subsequent year shall be allowed as deduction, আগের ঋণ হলেও আমরা সাবসিকুয়েন্ট যে কোনো সাবসিকুয়েন্ট ইয়ারে আমরা এটা ডিডাকশন হিসাবে অ্যালাউ হবে। এটা ওই ফাইনান্সিয়াল ইয়ারে কিংবা ওই আয় বছরে তো আমরা দেখাইনি ইররিকভারেবল হিসাবে, পরবর্তী যে কোনো ইয়ারে এটা অ্যাকসেপ্ট হবে। ব্যাড ডেপ্টের ক্ষেত্রে আরেকটা বিষয় বলা আছে এখানে 17, where any such debt or part thereof is written off as irrecoverable in the books of accounts of the SSC for an income year and the Deputy Commissioner of Taxes is satisfied that such debt or part thereof become irrecoverable in an earlier income year not falling beyond a period of 4 years immediately preceding the income year in which it was written off, the Deputy Commissioner of Taxes may, notwithstanding anything contained in this ordinance, allow such debt or part thereof as a deduction for such earlier income year. If the SSC accepts such findings of Deputy Commissioner of Taxes and recompute the total income of the SSC for such earlier income year and make the necessary amendment, and the provisions of section 173 shall, so far as may be, apply there to the period of 4 years referred to in the proviso of subsection 1 of the section being been reckoned from the end of year in which the assessment relating to the income year in which the debt or part thereof is written off was made. এখন এখানে বলা আছে আমরা ব্যাড ডেপ্টটা
রিকভারেবল আমরা যে বছরে ক্লেম করলাম, ডিসিটি যদি দেখেন যে না এটা এই বছরে না আগে কোনো একটা বছরে ছিল, তাহলে ডিসিটি এটা চাইলে চেঞ্জ করতে পারবেন, ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস। এবং আমরা সেকশন 173 বলে উনি এটা চেঞ্জ করতে পারেন 4 বছর পর্যন্ত যদি হয়ে থাকে। 4 বছর না হলে এটা করতে পারবেন না, আগের অ্যাসেসমেন্ট গুলা কারেকশন 4 বছর পর্যন্ত, আগের 4 বছর পর্যন্ত করতে পারবেন কারেকশন। তো এটা ব্যাড ডেপ্টের ক্ষেত্রে আরেকটা বিষয় যে যদি ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস এটা মেনে নেন যে এই বছরে না এটার আগে হয়েছে, এটা ওনারাই ছিল, তাহলে ওই বছরে উনি সংশোধনী গ্রহণ করতে পারবেন, ওই যে বছরে এটা ওনারাই হয়েছে ওই বছরে। এই হচ্ছে ব্যাড ডেপ্ট সম্পর্কে বিষয়গুলা। আমরা ব্যাংকের ক্ষেত্রে একটা বলা আছে, আমরা ব্যাংক ছাড়া অন্যান্য বিষয়ের ক্ষেত্রে ব্যাড ডেপ্টটা অ্যালাওয়ার কথা বলা আছে। আবার যদি ডিসিটি চান তাহলে আগেও এই ব্যাড ডেপ্টটা অ্যালাউ করতে পারবেন। তাহলে সেক্ষেত্রে সেকশন 173 এর মাধ্যমে অ্যাসেসমেন্টে চেঞ্জ আনতে হবে। পরের সেকশন বলা আছে সাবসেকশনে ইন রেসপেক্ট অফ প্রভিশন ফর bad and doubtful debt made by Bangladesh Development Bank for overdue loan, a sum equal to 5% of such overdue loan or the amount of actual provision for such bad or doubtful debt in the books of SSC, whichever is the less, provided that the deduction shall be allowed only in respect of assessment year 1987, 88, 88, 89, এখানে 89, 90 and 1992। এটা শুধুমাত্র বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ক্ষেত্রে একটা স্পেশাল প্রভিশনের কথা বলা আছে। এখানে আবার যে যে ক্ষেত্রে গভর্নমেন্ট বিভিন্ন সময়ে বিভিন্ন স্পেশাল প্রভিশন দিতে বাধ্য হয়েছে কিংবা দেওয়ার প্রয়োজনীয়তা এসেছে, এই জায়গায় বাদবাকি ওইসব ক্ষেত্রে অ্যাড করা হয়েছে। এখানে কৃষি ব্যাংকের কিছু বিষয় আছে, এখানে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক কৃষি ব্যাংকের বিষয় বলা আছে। ব্যাড ডেপ্টের ক্ষেত্রে এই পোর্শনটুকু আমাদের জন্য আসলে বর্তমানে প্রযোজ্য না এবং শুধুমাত্র স্পেশাল কেসের জন্যই প্রযোজ্য, তাই আমি এটা স্কিপ করছি। আমরা 19 থেকে আলোচনা কন্টিনিউ করব। এনি এক্সপেন্ডিচার not being in the nature of capital expenditure laid out or expended on scientific research, এখানে একটু চেঞ্জ এসেছে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট বলেছে এবারে, এই জায়গাতে এবারের ফাইনান্স সেক্টরে সম্ভবত আসবে, অর্থ বিলে এসেছে এই বিষয়টুকু। অর্ডিন্যান্সের আমরা চেঞ্জ গুলা একটু আমি একটু বের করছি এই চেঞ্জটা, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে এই জায়গাটুকু। 19, 29 এখানে এই যে 29 ধারায়
ক্লজ 5 বিলুপ্ত হবে, আমরা যেটা আলোচনা করেছিলাম এখানে 5টা বিলুপ্ত হয়ে গেছে। আমরা এই যে 5% বিষয়টি আমরা আলোচনা করেছি, এই জায়গাটুকু বিলুপ্ত হয়ে গেছে 5টা, যেটা নিয়ে একটা কোয়েশনও ছিল, এটা বিলুপ্ত হয়ে যাবে হয়তোবা। এখানে 19 এ সায়েন্টিফিক রিসার্চ শব্দের পরিবর্তে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট হবে। আগে সায়েন্টিফিক রিসার্চটা ইউজ হয়েছিল, এই জায়গায় আমরা 19 এ পড়ছি যে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে যদি কোনো খরচ হয়ে থাকে তাহলে সেটা এখানে নট বিং ইন দ্য নেচার অফ ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ক্যাপিটাল এক্সপেন্ডিচারের নেচারে এটা হবে না, এটা রেভিনিউ এক্সপেন্ডিচারই হবে। লাইট আউট অন এখানে সায়েন্টিফিক রিসার্চের জায়গায় রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ, তাহলে এই একটা চেঞ্জ আছে। আর এখানেও সায়েন্টিফিক রিসার্চের জায়গায় রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট হবে। আর প্লাস এই দুইটা বিলুপ্ত হতে পারে যদি এই বিলটা অ্যাকসেপ্ট হয়। তাহলে আমরা দেখছি যে 20 any expenditure of a capital nature laid out or expanded on scientific research এর জায়গায় research and development আসবে পরবর্তীতে in Bangladesh related to the business carried on by the SSC, provided that where a deduction is allowed for any income year under this clause in respect of expenditure represented wholly or partly by any asset, no deduction shall be allowed under clause 8 or 9 for the same income year in respect of that asset. 8 আর 9 এর বলা আছে, আমরা একটু দেখে নেই। এখানে ডেপ্রিসিয়েশন এর বিষয়টা বলা আছে, মানে ফার্স্ট ইয়ারে এখানে কোনো ডেপ্রিসিয়েশন পাওয়া যাবে না, এই বিষয়টুকুই এখানে বলা আছে। ফার্স্ট ইয়ারে কোনো ডেপ্রিসিয়েশন পাওয়া যাবে না, no deduction shall allow. Any sum paid to a scientific research institute, association or other body having as its object the undertaking of scientific research or to a university, college, technical school or other institution for the purpose of scientific research or technical training related to the class of business carried on the SSC, if such institute, association or body or such university, college, technical school or institution is for the time being approved by the board for the purpose of this clause, expansion in this clause and clauses 19 and 20 এখানে এক্সপ্লেনেশন গুলা দেয়া আছে, সায়েন্টিফিক রিসার্চ কি হবে পুরো এক্সপ্লেনেশন গুলা বলা আছে সায়েন্টিফিক রিসার্চের জন্য। তো সায়েন্টিফিক রিসার্চ ওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে, এখানে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট হতে পারে। তো এই ক্ষেত্রে এই আমরা এক্সপেন্স গুলা দেখাতে পারবো। আমি একটু স্কিপ করে যাচ্ছি পরের ইস্যুতে, এটার পরবর্তী যে বিষয় আছে। Any expenditure not being in the nature of capital expenditure laid out or expended on any educational institution or hospital established for the benefit of the employees of the SSC, their families and dependents, or on the training of industrial worker, তাহলে কোনো এক্সপেন্ডিচার যদি হয় সেটা নট বিং ইন দ্য নেচার অফ ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ক্যাপিটাল এক্সপেন্ডিচারের নেচারে না, যেটা করদাতা যিনি এসএসসি তার এমপ্লয়ীদের বেনিফিটের জন্য করা হয়, সেটা হতে পারে
এমপ্লয়ীদের সরাসরি কিংবা তার ফ্যামিলি মেম্বার এবং ডিপেন্ডেন্টদের জন্য এডুকেশনাল ইনস্টিটিউট কিংবা হসপিটাল হতে পারে, কিংবা ট্রেনিং এর জন্য ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কারদের ট্রেনিং এর জন্য হতে পারে। তো এই ধরনের এক্সপেন্ডিচার এর ক্ষেত্রে দুইটা কন্ডিশন আছে। একটা হচ্ছে নো charge is made from services rendered by such institution or hospital or for the training of the worker, কোনো চার্জ নেওয়া যাবে না। and no deduction or allowance is claimed for such expenditure under any other clause of this section। আর কোন ক্লজে যদি এটার জন্য ডিডাকশন বা ক্লেম না করা হয় তাহলে এটার জন্য ডিডাকশন নেওয়া যাবে। এটা খুব ভালো একটা সুবিধা। এখানে বলা আছে যে কোনো এমপ্লয়ির ডেভেলপমেন্টের জন্য, কোনো ট্রেনিং এর জন্য যদি খরচ করা হয়, কিংবা এমপ্লয়ির তার ফ্যামিলি মেম্বার কিংবা ডিপেন্ডেন্টের এডুকেশনাল কিংবা হসপিটালদের জন্য যদি এটা ব্যয় করা হয় তাহলে এটার এগেইনস্টে কোনো টাকা নেওয়া যাবে না, এক। আর দুই হচ্ছে এই ধরনের এক্সপেন্স অন্য কোনো জায়গায় ক্লেম করা যাবে না। যদি তা হয় তাহলে সেক্ষেত্রে এই এক্সপেন্সটা এখানে দেখানো যাবে। 22 তে বলা আছে এনি এক্সপেন্ডিচার। জি স্যার, ওইটা যেটা বলেন ট্রেনিং, সাপোজ স্যার কোনো এমপ্লয়ি কে কোম্পানি থেকে এমবিএ করানো হচ্ছে, সেই খরচটা পুরো কোম্পানি দিছে, তাহলে তো এটা অ্যাডমিসেবল এক্সপেন্ডিচার, না। রাইট স্যার? এখন ট্রেনিং অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স বলা আছে, কিন্তু আবার হ্যাঁ এটাও আবার আপনি যদি মানে ট্রেনিং না বলে এটা এডুকেশনাল ইনস্টিটিউটের জন্য খরচ যদি বলে থাকেন তাহলে এটা অ্যাডমিসেবল হতে পারে। মানে তাহলে স্যার এটা কি বলতে হবে? ধরেন স্যার কোনো এমপ্লয়িকে কোম্পানির থেকে ট্রেনিং করানো হলো, মানে ধরেন স্যার কমপ্লায়েন্স রিলেটেড কোনো ট্রেনিং করানো হলো, বা সাপ্লাই চেইন রিলেটেড কোনো ট্রেনিং করানো হলো, বা স্যার কেউ এমবিএ করার জন্য কোম্পানি থেকে পেমেন্ট দেওয়া হলো ফুল খরচ, তাহলে স্যার এটা অ্যাডমিসিবল এক্সপেন্ডিচার হিসেবে দেখাইতে গেলে আমাকে কোন হেড হিসেবে দেখাইতে হবে? ট্রেনিং যেহেতু এখানে শব্দটা ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কারের জন্য বলা আছে, সেহেতু এক্সপেন্ডেড অন এনি এডুকেশনাল ইনস্টিটিউশন, এই জায়গাতে এডুকেশনাল ইনস্টিটিউশনের জন্য তো খরচ। এখন এডুকেশনাল ইনস্টিটিউশন বলতে কিন্তু আপনার এটা ট্রেনিং এক্সপেন্স না, ইনস্টিটিউশনের এক্সপেন্সের কথা বলা হয়েছে। যে ইনস্টিটিউশনে আপনি ফ্রি অফ চার্জ আপনার এমপ্লয়ীদেরকে সার্ভিস দেবেন, এটা হসপিটাল হতে পারে, ট্রেনিং ইনস্টিটিউট হতে পারে। এখানে আমি যদি একটু বাংলা থেকে বাংলাটা যদি একটু পড়ি, আমি একটা বই থেকে এটা ট্রান্সলেট যেভাবে করেছেন একজন, করদাতার অধীন কর্মচারীদের বা তাদের পরিবার বা তাদের পোষ্যদের সুবিধার্থে স্থাপিত শিক্ষামূলক প্রতিষ্ঠান বা হাসপাতালের জন্য অথবা শিল্প কারখানার শ্রমিকদের প্রশিক্ষণের জন্য কৃত যে কোনো বিনিয়োগ বা ব্যয় যা মূলধনী প্রকৃতির নয়, যেটা আপনার ক্যাপিটাল এক্সপেন্ডিচার না, সেক্ষেত্রে যদি ওইরূপ প্রতিষ্ঠান বা হাসপাতাল কৃত প্রদত্ত সেবা অথবা শ্রমিকদের প্রদত্ত প্রশিক্ষণ বাবদ কোনো ফি আরোপ করা না হয়, তাহলে প্রতিষ্ঠান বা হাসপাতাল দিয়ে আপনি সার্ভিস দিচ্ছেন, শিক্ষা প্রতিষ্ঠান বা হসপিটাল দিয়ে সার্ভিস দিচ্ছেন, এবং অথবা শ্রমিকদের প্রদত্ত প্রশিক্ষণ বাবদ কোনো ফি আরোপ করা না হয়। এখন আপনি এডুকেশনাল ইনস্টিটিউট কিংবা হসপিটাল পরিচালনা করলে এবং ওইখানে যদি আপনি ফ্রি সার্ভিস দিয়ে থাকেন আপনার এমপ্লয়ীদের কিংবা ফ্যামিলি মেম্বারদের, তাহলে ওইটার খরচটা আপনি এখানে খরচ হিসাবে দেখাতে পারবেন। এখন আপনি যেটা বললেন যে এমবিএ এর যে বিষয়টা আছে, এখানে কিন্তু ট্রেনিং অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স একেবারে ক্লিয়ারলি মেনশন করা আছে। এখানে একটা কোয়েশ্চন অফ ল থেকে যাবে আপনি যদি এটাকে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স শব্দটা কিন্তু উল্লেখ করা আছে এই জায়গায়। স্যার এই জন্যই বলছি ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার তো যে কেউ ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার,
কারণ স্যার এ মানে ইন্ডাস্ট্রিতে স্যার অনেক ইন্ডাস্ট্রি, মোবাইল কোম্পানি একটা আলাদা ইন্ডাস্ট্রি, হ্যাঁ, গার্মেন্টস ইন্ডাস্ট্রি একটা আলাদা ইন্ডাস্ট্রি, ওষুধ কোম্পানির ইন্ডাস্ট্রি গুলো একটা আলাদা ইন্ডাস্ট্রি। আর ওয়ার্কার বলতে স্যার এখন ওয়ার্কার বলতে এখানে কি ডেফিনেশন বোঝানো হয়েছে? একদম লেবার লেভেলে বোঝানো হয়েছে নাকি স্যার যারা মানে এক্সিকিউটিভ লেভেলে কাজ না, তাদেরকে ওয়ার্কার? এক্সিকিউটিভ হবে না এখানে। ওয়ার্কার বলতে তো আমরা শ্রমিক বুঝতে পারছি। এমপ্লয়িজ তো বলা হয়নি এখানে। আগে কিন্তু আপনার বলা আছে এমপ্লয়িজ। এমপ্লয়িজ এর পরে এখানে আবার স্পেসিফিক্যালি বলা আছে ট্রেনিং অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স। তো এটা আসলে আমরা এই এই জায়গাতে আসলে ফার্দার এক্সপ্লেনেশনের প্রয়োজনীয় আছে যে এটা কি এডমিসিবল হবে কিনা। আপনি যে পড়াশোনা মনে করেন আপনারা যে প্রোগ্রামটাতে আছেন, এই প্রোগ্রামে আপনারা যে ট্রেনিংটা নিচ্ছেন, আপনার এমপ্লয়ার যদি এখানে পে করে থাকে, তাহলে এমপ্লয়ার সেটা এক্সপেন্সে দেখাতে পারবে কিনা, এটাই হচ্ছে কোয়েশ্চন। হ্যাঁ, এখানে এডুকেশনাল ইনস্টিটিউশন, হসপিটাল এটা বলা আছে, কিন্তু আপনি এটা পরিচালনা করার যে খরচ সেটা সেই বিষয়টা বলা আছে। আবার ট্রেনিং অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স বলা আছে। এখন ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কারের মধ্যে তো এখন তো সবই, আপনি যদি ইন্ডাস্ট্রি যদি বলেন তাহলে তো সবগুলাই তো এক একটা ইন্ডাস্ট্রি। আমরা ইন্ডাস্ট্রির বিষয়টা যদি বলি, তাহলে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কারের তো একটা, যদি ডেফিনেশন এখানে ক্লিয়ার করে দেয়া না থাকে, তাহলে এই হেডের মধ্যে তো আপনি যেটা বললেন এটাও আসবে। ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার তো যে কোনো একটা ইন্ডাস্ট্রিতে যে কাজ করে সেই তো ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার। এখন জি স্যার। সেটা যে কোনো সেক্টরে হতে পারে। আপনি যেটা বললেন মোবাইল সার্ভিস যারা দিয়ে থাকে মোবাইল সেবা, কিংবা এখানে আবার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিও থাকতে পারে, মোবাইল ফোন যারা বানিয়ে থাকে তাদের। তো এই জায়গাতে এখানে যদি সাধারণত এটা, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স এর কথা বলা আছে, ট্রেনিং এর কথা বলা আছে, সেহেতু এখানে আপনার এডমিসিবল এক্সপেন্স হওয়াই উচিত। লজিক্যাল রিলেটেড ইয়ে হবে, কারণ কোম্পানি তো পে করছে এটা, এবং ইয়ের কাছ থেকে নিচ্ছে না, তার এমপ্লয়ির কাছ থেকে। তবে কোনো আপনার যদি ক্রেডেনশিয়াল যদি গেইন করে এমপ্লয়ি, সেক্ষেত্রে কি এটা হবে? এই বিষয়টা একটু কোয়েশ্চন থেকে যায়। এটা আসলে একটা এক্সপ্লেনেশন চাইতে পারেন আপনারা এখানে, যে আমাদের মেম্বার পলিসি আছেন এনবিআর এর, তাদের কাছে যে একটা ব্যাখ্যা চাইতে পারেন যে এই ক্ষেত্রে যদি আমরা কোম্পানি থেকে খরচ করি, তাহলে তা কি এই সেকশনের অধীনে এডমিসিবল এক্সপেন্স হবে কি না। ব্যাখ্যা চাইলে ব্যাখ্যা প্রদান করবে এনবিআর। এই ধরনের ব্যাখ্যা আপনারা চাইতে পারেন। যে যে জায়গায় কনফিউশন আছে, চাইলে মেম্বার পলিসি বরাবর আপনারা লিখলে ব্যাখ্যা প্রদান, এনবিআর যদি ব্যাখ্যা প্রদান করে, তাহলে এইসব ব্যাখ্যাটা আপনার ডিসিটি অ্যাকসেপ্ট করবেন। ওকে স্যার। তো এই ক্ষেত্রে আমার মনে হয় ব্যাখ্যা চাওয়াটাই আমার কাছে যে ডকুমেন্টস আছে, আমার এখন যে বিষয়গুলো আমার খেয়াল হচ্ছে তা থেকে আমি বললাম। তবে একটু খুঁজে দেখতে হবে কোনো অর্ডার কিংবা ব্যাখ্যা আছে কিনা। হয়তোবা আগেই কোনো অর্ডার কিংবা ব্যাখ্যা আছে এখানে। বোর্ডের যদি কোনো ব্যাখ্যা থেকে থাকে, তাহলে সেটা কার্যকর হবে, যেটা ব্যাখ্যায় যেটা বলা আছে সেটাই কার্যকর হবে। তবে এটা একটা ইন্টারেস্টিং বিষয় যে এখানে ট্রেনিং এর বিষয়টা, ব্যাখ্যাটা একটু খুঁজে দেখা উচিত আছে কিনা। না থাকলে এই ধরনের একটা ব্যাখ্যা এনবিআর এর কাছ থেকে নেওয়া উচিত, তাতে করে এমপ্লয়িরা ট্রেনিং ফেসিলিটি গুলা এনজয় করতে পারবে ইজিলি। তবে আমরা সাধারণত এটা এক্সপেন্স হিসাবেই দেখাই, এবং এটা অ্যাকসেপ্ট হয় অধিকাংশ ক্ষেত্রে, আমি আপনাকে যেটা বললাম। জি স্যার। অধিকাংশ ক্ষেত্রে। তবে এখানে আরেকটু ব্যাখ্যার প্রয়োজনীয়তা আছে, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স বলেছে, সেহেতু ট্রেনিং অফ এমপ্লয়িজ যদি বলতো তাহলে কোনো অসুবিধা ছিল না এখানে।
আমরা পরেরটা যাচ্ছি 23 নম্বর any expenditure in the nature of capital expenditure laid out or expended on the construction and maintenance of any educational institution or hospital established by the SSC for the benefit of his employees, their families and dependents, or on any institute of the training of industrial workers. এখানে হচ্ছে কি আপনার ক্যাপিটাল এক্সপেন্ডিচার যদি করা হয় তাহলে এখানে এখানেও দুইটা কন্ডিশন আছে if no charge is made for the services rendered by such institution or hospital or for the training of the workers, and b no deduction or allowances is claimed under any other clause of this section for the same income year in respect of expenditure represented either wholly or partly by any asset. এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় যে যদি কোনো ইনস্টিটিউট করা হয় কিংবা হসপিটাল এডুকেশনাল ইনস্টিটিউশন করা হয়, হসপিটাল এস্টাবলিশ করা হয় এবং এমপ্লয়ীদের যদি ফ্রি অফ চার্জ এখানে সার্ভিস দেয়া হয় তাহলে এই খরচটাও কিন্তু দেখানো যাবে, তবে দুইটা শর্ত দেয়া আছে এখানে। একটা হচ্ছে কি ফ্রি সার্ভিস দিতে হবে, কোনো চার্জ দেওয়া যাবে না, আর হচ্ছে অন্য কোনো এই সেকশনের অন্য কোনো ক্লজে কোনো ডিডাকশন ক্লেম করা যাবে না। 24 এ বলেছে any expenditure laid out or expended on the training of citizens of Bangladesh in connection with a scheme approved by the board for purpose of this clause. যদি বোর্ড কোনো একটা স্কিম অ্যাপ্রুভ করে এবং ওই স্কিম অনুযায়ী যে কাউকেই যদি ট্রেনিং দেয়া হয় ওইখানে যদি টাকা দেয়া হয় তাহলে ওই এক্সপেন্সটা এখানে অ্যাডমিসিবল হবে। 25 any expenditure not being in the nature of capital expenditure or personal expenses incurred by any SSC in connection with visits abroad as a member of a trade delegation sponsored by the government. যদি গভর্নমেন্ট স্পন্সরড কোন ট্রেড ডেলিগেশন হয়ে থাকে এটা খেয়াল রাখতে হবে। যদি গভর্নমেন্ট স্পন্সরড কোন ট্রেড ডেলিগেশন হয়ে থাকে এবং ওই ডেলিগেশনে যদি কোনো খরচ করা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে ওই খরচটুকু আসবে এখানে। এটা পার্সোনাল এক্সপেন্স যেটা যাওয়া আসার খরচ হবে কিংবা আদার এক্সপেন্স এটা। টুতে বলা আছে where any আচ্ছা আমরা 25 পড়েছি। 26 any sum paid on account of annual membership subscription to a registered trade organization within the meaning of the Trade Organization Ordinance 1961 or to a professional institution recognized by the board in this behalf. কোনো এক্সপেন্স যদি হয় কোনো ট্রেড অর্গানাইজেশনের সাবস্ক্রিপশন দেওয়ার জন্য, এটা আমরা জানি বিভিন্ন ট্রেড অর্গানাইজেশন আছে যেটার মেম্বারশিপ নিতে হয় যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানকে কিংবা বিভিন্ন প্রফেশনাল ইনস্টিটিউশন আছে যেগুলা বোর্ড কর্তৃক রিকগনাইজড, তাহলে এখানে কোনো অ্যানুয়াল মেম্বারশিপ সাবস্ক্রিপশন যদি দেয়া হয়ে থাকে তাহলে সেই অ্যানুয়াল মেম্বারশিপ সাবস্ক্রিপশনটা এখানে এক্সপেন্স হিসাবে আসবে। 27 any expenditure not being in the nature of capital expenditure or personal expenses of the SSC laid out or expended wholly and exclusively for the purpose of the business or profession of the SSC. এখানে আমরা
27 দেখছি যে ব্যবসার উদ্দেশ্যে যে কোনো খরচ, এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার হয়নি, ব্যবসার উদ্দেশ্যে খরচ করা হয়েছে। হ্যাঁ, এই খরচগুলা বলা আছে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার না, কিংবা পার্সোনাল এক্সপেন্সও না, এসএসএ। হ্যাঁ, laid out or expanded wholly and exclusively for the purpose of the business or profession of SSA, যে কোনো এক্সপেন্ডিচার। এটা দিয়ে একটা বড় টার্ম বলে দেওয়া হলো, এখানে তো অনেক বিষয় অ্যাড হয়ে যায় এটার মধ্যে। 2. Where any premises, building machinery, plant or furniture is not wholly used for the purpose of business or profession, any allowance or deduction admissible under this section shall be restricted to their fair proportional part of the amount which would be allowed if such premises, building machinery, plant or furniture was wholly so used. এখানে explanation এ বলা আছে, for the purpose of this section the expression plant includes ships, vehicles, books, scientific apparatus and surgical and other instrumentary equipment used for the purpose of business or profession. প্ল্যান্টের মধ্যে সবকিছুই অ্যাড করে দিয়েছে। এখানে বলেছে যে ক্ষেত্রে ব্যবসা বা পেশার জন্য কোনো প্রিমিসেস, বিল্ডিং মেশিনারি এগুলা পূর্ণাঙ্গ ব্যবহার না হয়, সেক্ষেত্রে ওই আনুপাতিক হারে যতটুকু ব্যবহার হয়েছে ওই আনুপাতিক হারে এখানে আমরা অ্যালাউন্স গুলা পাবো আনুপাতিক হারে, এই বিষয়টাই বলা হয়েছে। এই হচ্ছে মূলত সেকশন 29, যেখানে ডিডাকশন ফ্রম ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন বলা আছে, কি কি ডিডাকশন এখানে দেয়া যাবে। আমরা দেখলাম এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এক্সপেন্স গুলো আমরা দেখাতে পারবো, ডেপ্রিসিয়েশন গুলো আমাদেরকে থার্ড শিডিউল অনুযায়ী দেখাতে পারবো। আমরা বিশেষ কিছু বিষয় দেখেছি যে ব্যবসা বাণিজ্য, ব্যবসায়িক প্রতিষ্ঠান তার এমপ্লয়ীদের বেনিফিটের জন্য, এমপ্লয়ীদেরকে ফ্রি সার্ভিস দেওয়ার জন্য যদি কোনো এডুকেশনাল ইনস্টিটিউট কিংবা মেডিকেল ফ্যাসিলিটিস প্রদান করে, তাহলে ওইটার জন্য যে খরচটুকু থাকে কিংবা ওই ধরনের ক্যাপিটাল এক্সপেন্ডিচার যদি করে থাকে, তাহলে সেটার জন্য এখানে এক্সপেন্স হিসাবে দেখাতে পারবেন। তো এই হচ্ছে আমাদের সেকশন 29। আমরা যে ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন থেকে যে বিষয়গুলো আমরা বাদ দিতে পারবো, আমরা ট্যাক্স রিটার্ন ফর্মে দেখেছি, এখানে এই বিষয়গুলো দেয়া আছে। কিংবা আমরা যদি কোম্পানির রিটার্ন ফর্মে দেখি, এখানে ইনকাম স্টেটমেন্টটা পুরোপুরি দেয়া আছে। এই ইনকাম স্টেটমেন্টে আমরা কি এক্সপেন্স গুলা দেখাতে পারবো, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। পরবর্তীতে আমরা ডিডাকশন নট অ্যাডমিসিবল ইন সার্টেন সার্কামস্ট্যান্সেস, সেকশন 30, 30A, 30B, এই বিষয়টুকু আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এই আলোচনা করলে আমরা এই চ্যাপ্টারে বাদবাকি আলোচনা আমরা অলমোস্ট গুরুত্বপূর্ণ সব আলোচনাই আমরা করে ফেলেছি। ইনকাম ফ্রম আদার সোর্সেস, ডিডাকশন ফ্রম ইনকাম ফ্রম আদার সোর্সেস, মেথড অফ অ্যাকাউন্টিংটা আমরা একটু আলোচনা করব এটার সাথে। আর লস সেট অফ এর বিষয়, কয়েকটা বিষয় আমাদের আলোচনা হয়নি আগে, এই বিষয়টুকু আমরা আলোচনা করব। আলোচনা করলে আমাদের ইনকাম ক্যালকুলেশনের বিষয়টা আলোচনা হয়ে যায়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই আলোচনায় সেকশন 29 এবং 30, 30তে 30A এবং B আছে, এবং আমরা সেকশন 28-এ আমরা দেখেছি যে এখানে সেকশন 19 এর কিছু বিষয় এখানে আছে, 82B তে একটা আছে, আর সেকশন 19 এর বিষয় আছে কিছু বিষয়। সেকশন 19 আমরা দেখেছি এখানে অনেকগুলা আছে, 19 ধারায় আমরা
19 আছে unexplained investment etc deemed to be income। পরবর্তীতে 19 এর এ, ডাবল এ, ট্রিপল এ, 19 এর এই ধরনের বিভিন্ন ধারা আছে। আবার 19 এর কিছু ধারা আছে। এবছর আমরা 19 এর একটি নতুন ধারা এড হবে আমরা দেখেছি, এবং একটি 19 এর একটি ধারা বিলুপ্ত হবে। আমরা 19 এর এ ধারাটা বিলুপ্তর বিষয়টুকু আছে। 19 এর এফ নামে একটি নতুন ধারা অ্যাড হচ্ছে, এবং 19 এ আমরা 19 এ এ এ এ এবং 19 এ এ এ এ এ এ মানে 19 প্যান্টা এ যেটা আমরা বলি, এই কিছু গুরুত্বপূর্ণ ধারা বিলুপ্ত হয়ে যাচ্ছে, এবং 19 এফ নামে একটা নতুন ধারা সংযোজন হচ্ছে, স্পেশাল ট্যাক্স ট্রিটমেন্ট ইন রেসপেক্ট অফ আনডিসক্লোজড অফশোর অ্যাসেট। এটা নিয়ে অনেকের অনেক মতামত আছে এই বিষয়ে। আমাদের যে বিষয়টি আলোচনা করব আমরা ইনশাআল্লাহ, সেটা হচ্ছে সেকশন 28 এ আমরা দেখেছি 19 এ অনেকগুলা বিষয় আছে যেগুলা এখানে ইনকাম হিসাবে আসবে, এবং 19 ধারায় আমরা গিয়ে দেখেছি 19 ধারায় বলা আছে unexplained investments etc deemed to be income। আমরা যদি কোনো ইনভেস্টমেন্টটা এক্সপ্লেনেশন দিতে না পারি যে ইনভেস্টমেন্টটা কোথা থেকে এসেছে, তা ইনকাম হিসাবে ধরে নেওয়া হবে। এই 19 ধারা একটি দীর্ঘ আলোচনা, আমরা 19 ধারা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 19 ধারা একটি গুরুত্বপূর্ণ ধারা, আমি এই জন্য বলছি কারণ আমরা কম্পিটিশন অফ ইনকামের যখন ব্যবসা বা পেশা খাতে আয়ের হিসাবটা করতে যাব সেকশন 28 এ, এই সাথে সাথেই আমরা সেকশন 29, 30, 30 এ বি আমাদেরকে জানতে হবে যে কি কি ডিডাকশন এখানে অ্যাডমিসেবল আছে এবং কোন কোন ডিডাকশন গুলা অ্যাডমিসেবল না, এবং এর সাথে রিলেটেড ধারাটা হচ্ছে 19 ধারা, যেখানে আনএক্সপ্লেইনড ইনভেস্টমেন্ট ডিম টু বি ইনকাম এখানে ইনকাম হিসাবে আসবে। তো এই ইনকাম হিসাবে যে আসবে এর মাঝে ব্যবসার যে বিষয়গুলো আছে সেটা 28 এ বলা আছে যে এখানে ব্যবসায় আয় হিসাবে চলে আসবে। আর সেকশন 28 এ যেটা 19, 16, 18, 20 এবং 23 অন্যান্য যে আয়গুলার কথা বলা আছে 19 ধারায়, তাও ইনকাম হিসাবেই আসবে। এগুলা হয়তো ইনকাম ফ্রম আদার সোর্সে আসবে। এখানে আমরা যদি ইনকাম ফ্রম আদার সোর্সটা দেখি সেকশন 33 তে, তাহলে আমরা ইনকাম ফ্রম আদার সোর্সে আমরা দেখব যে এখানেও 19 এর কিছু any income in which subsection 1 to 5 এখানে section 19 and subsection 3 of 19 এটা আসবে না, section 19 মানে 19 ধারা কিছু বিষয়ে ইনকামে ফ্রম আদার সোর্সে আসবে। তো 19 ধারাটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, এবং 30 এর এ বি নিয়ে আলোচনা করব। তাহলে আপনারা ব্যবসায় আয়টা থেকে কি কি এক্সপেন্স আপনি বাদ দিতে পারবেন, কি কি এক্সপেন্স বাদ দিতে পারবেন না, এবং কোন কোন কন্ডিশন আপনি ফুলফিল না করলে আপনার আপনি এক্সপেন্স হিসাবে দেখাতে পারবেন না, বরঞ্চ ইনকাম হিসাবে এসে অ্যাড হয়ে যাবে। এই বিষয়ের কমপ্লায়েন্সটুকু আমাদেরকে জানতে হবে ইনশাআল্লাহ। আমরা আগামী ক্লাসে 30 ধারা এবং 30 এ বি নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে 29 ধারা নিয়ে আলোচনা, 28 এবং 29 ধারার আলোচনায় আপনাদের কোনো কোয়েশন আছে কিনা, একটা দীর্ঘ সেকশন ছিল সেকশন 28, কোনো কোয়েশন থাকলে করতে পারেন, কিংবা এছাড়াও অন্যান্য রিলেটেড কোনো ধারা নিয়ে যদি কোনো কোয়েশন থাকে তাহলে করতে পারেন, সেটা বিগত ক্লাসগুলোর আলোচনার প্রেক্ষিতেও হতে পারে।
আমাদের ব্যবসা বা পেশা খাতে আয়ের ক্ষেত্রে আমাদের অবশ্যই সেকশন 28, সেকশন 29, সেকশন 30, 30A, 30B এবং সেকশন 19 এটা আমাদের জানতেই হবে। আমাদের এই কম্পিটিশন অফ ইনকামে আমরা যে হেডগুলা দেখেছি, হেডস অফ ইনকাম, এই ইনকামের ক্ষেত্রে অধিকাংশগুলাই ইনকাম, এটা থেকে ডিডাকশন খুব বেশি থাকে না, সামান্য সামান্য ডিডাকশন থাকে। আমরা দেখেছি ইন্টারেস্ট অন সিকিউরিটিজ এর ক্ষেত্রে, এগ্রিকালচারাল ইনকামের ক্ষেত্রে একেবারে কমন একটা ডিডাকশন মেথড। বাট যখন ব্যবসা বা পেশা খাতে আয় আসবে, তখন ব্যবসা বা পেশা খাতে আয় থেকে ডিডাকশনের লিস্টটা অনেক বড়, এবং ওই লিস্টটা অ্যাডমিসেবল কোনগুলা এবং অ্যাডমিসেবল না কোনগুলা, এটা বের করা এবং এটা রিলেটেড আইন জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটা নিয়েই মূলত ডিবেটটা হয়ে থাকে ট্যাক্স অথরিটি এবং ট্যাক্স পেয়ারের মধ্যে। তো এই আমি আশা করব আপনারা এই সেকশন গুলো একটু ভালোভাবে পড়বেন। সেকশন 28 এর পরবর্তীতে 29 যেটা এসেছে আজকে আলোচনা করেছি, এবং 30A, B এবং সেকশন 19 আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এগুলা খুব গুরুত্বপূর্ণ সেকশন, যেটা আমরা আগে 82BB, 93, 94, 83 কিংবা 84 যেগুলা অ্যাসেসমেন্টের জন্য ছিল, এগুলা গুরুত্বপূর্ণ ছিল। তো এই সেকশন গুলো গুরুত্বপূর্ণ সেকশন আমাদের আলোচনায় এবং এই কোর্সে। তো আশা করি আপনারা এই সেকশন গুলো একটু দেখবেন, এবং কোনো রিলেটেড কোয়েশ্চন থাকলে আমাকে যে কোনো সময় করতে পারেন। এখন কোনো কোয়েশ্চন না থাকলে আমি ক্লাস এখনই সমাপ্ত করব। কোনো কোয়েশ্চন আছে কিনা? স্যার পার্ক ইউজিট নিয়ে একটা কোশ্চেন ছিল। এবার স্যার পার্ক ইউজিট 10 লাখ টাকা করছে। হ্যাঁ, পার্কেজিট নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা ওই জায়গায় আমি আমি হিসাব করে রেখেছিলাম আলোচনার ক্ষেত্রে। তো আপনি মানে কোয়েশনটা যদি করেন কি ছিল, এটা তো পুরো আলোচনা করব আমি। স্যার এটা দেখি স্যার কোম্পানি বেনিফিটেড হলো নাকি স্যার গভর্নমেন্ট বেনিফিটেড হলো, মানে স্যার ডাউট আছে, কারণ হঠাৎ করে একবারে ডাবল 10 লাখ টাকা। মানে এটা আপনি আমি এটা ক্লিয়ারলি দেখিনি এখনো এই বিষয়টুকু, তাই আমি কমেন্ট করতে পারছি না। আমি যে বিষয়গুলা দেখেছি, সেগুলা দেখা যায় যে একদিক দিয়ে দেখা যাচ্ছে যে করদাতারা লাভবান হচ্ছেন, কিংবা অন্যান্য কিছু আইনে চেঞ্জ আনার কারণে দেখা যাচ্ছে আবার সেটা আহ বৌদি লাভবান হচ্ছে, বেশি কর আদায় হবে এই ক্ষেত্রে। আসলে এটা ভালোভাবে যাচাই করার বিষয় আছে এখানে। এটা আপনার রিবেটের মতো হতে পারে যে একদিক দিয়ে আপনার 10% যাদের ছিল তারা 15% রিবেট পেতে পারেন, আবার ওই দিক দিয়ে আপনার এলিজিবল অ্যামাউন্টটা কমিয়ে ফেললো। তো এখানে যদি আপনার 5% কমে যায়, তাহলে আপনার বড় বড় একটা পোর্শন কমে যায়। তো এইভাবে হয়তো বা অন্য কোনো কিছু থাকতে পারে, আমি না দেখে মন্তব্য করছি না। তবে পারকুইজিট নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। আমার প্ল্যান আছে এই বিষয়ে আলোচনা করার, কারণ এখানে অনেকগুলা বিষয় নিয়ে আমাদের ডিসিটির সাথে বিভিন্ন সময় আমাদের বিভিন্ন সমস্যা ক্রিয়েট হয়, আইনি সমস্যা। তো এটা নিয়ে একটু আলোচনা করলে হয়তো বা আমাদের এই বিষয় থেকে পরিত্রাণ পাওয়ার কিছুটা হলেও সুযোগ সৃষ্টি হবে। আর কোনো রিলেটেড কোনো কোয়েশ্চন আছে কিনা, বিজনেস ইনকাম রিলেটেড কিংবা এই রিলেটেড, কিংবা এর আগে আমরা আগের ক্লাসে যে আলোচনা করেছিলাম অ্যাপিল প্রসিডিউর কিংবা রেফারেন্স রিলেটেড? ধন্যবাদ। আমার মনে হয় আপাতত নেই। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের ক্লাসে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।